আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধনে এনবিআরের আন্দোলন, মন্তব্য অর্থ উপদেষ্টার। চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয় বলছেন বিক্ষোভকারীরা। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বড় বাধা অর্থনৈতিক সহায়তা না পাওয়া। সহযোগিতা বাড়াতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে এসএমই ফাউন্ডেশন। এবং পুঁজিবাজারের উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংক ও এসিসির। শেয়ার বাজারে যুক্ত না হলে বহুজাতিক কোম্পানির আয়কর বাড়ানোর দাবি। দর্শক স্বাগত। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে আওয়ামী আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন রয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি অচল অবস্থা নিরসনে আগামীকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানান। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আগামী 28 তারিখে মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মে মাসে এনবিআর 2 ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে 2টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে 28 তারিখে মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হয়। এনবিআর এর চলমান এই আন্দোলনে আওয়ামী আমলের ব্যবসায়ীদের ইন্ধন আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর তিনি কথা বলেন। অচল অবস্থা নিরসনে বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। অনেক রকম বিষয় আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। এর যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে, এটা না আমার অনুমান। তবে সরকারের এই আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমাদের বিগত আলোচনার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এত বড় কর্মসূচির পেছনে কোন গোষ্ঠীর ইন্ধন খোঁজার প্রয়াস মাঠ পর্যায়ের প্রকৃত তথ্য না পাওয়ার কারণে ঘটেছে বলে আমাদের প্রতীয়মান হয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই নেতৃত্বে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়ার পর অচল অবস্থায় তৈরি হয় এনবিআর কার্যালয়। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত অর্থ সহায়তা পেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং দেশের নারী উদ্যোক্তা উভয়ই অর্থনীতিতে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। সহায়ক ভূমিকা রাখতে পারে মোট দেশজ উৎপাদন, জিডিপিতে। এসএমই ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন এবং ভিসার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী 3 নারী উদ্যোক্তাকে দেয়া হয় মোট $12,000 পুরস্কার। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির 25% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত থেকে। নানা প্রতিবন্ধকতার শিকার এই খাত নারীদের কর্মসংস্থানে রেখেছে অনন্য ভূমিকা। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় 1,18,00,000 এসএমই উদ্যোগের মধ্যে 77 লাখই নারী নেতৃত্বাধীন। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগকে আরও এগিয়ে নিতে খাস সংশ্লিষ্ট সরকারি সংস্থা এসএমই ফাউন্ডেশন বুধবার আয়োজন করে বিজনেস পিচ কম্পিটিশন, যেখানে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সবচেয়ে বড় বাধা হিসেবে অর্থনৈতিক সহযোগিতা না পাওয়ার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। তাদেরকে যদি আমরা সামনে নিয়ে আসতে চাই তাহলে আরও বড় ধরনের বাজেট দরকার, আরও বড় ধরনের ব্যবস্থাপনা দরকার। তো এইটি আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। অন্যরা যদি এগিয়ে আসে তাহলে আমরা এই উদ্যোক্তাদেরকে যারা প্রমিজিং, যাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারব। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন নিউজ 24-কে জানান, উদ্যোক্তাদের জন্য সহযোগিতা বাড়াতে বহুমুখী উদ্যোগ নেবে তার দপ্তর। নারী উদ্যোক্তাদের ওই উদ্যোগটাকে আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, সেটা করার চেষ্টা করা এবং একই সঙ্গে
অন্য নারী উদ্যোক্তাদেরকেও উৎসাহিত করা। সংশ্লিষ্টরা জানান, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান বাড়াতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দিন দিন বাড়ছে দেশ থেকে টাকা পাচারের মাত্রা। বলা যায় টাকা পাচারের সম্প্রতি ভেঙেছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও টাকার পরিমাণ বেড়েছে 33 গুণ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগের কারণে সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে। বলেন, আইনি জটিলতা থাকায় পাচার করা টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের অর্থ বিদেশে পাচার, ঘৃণ্য অপরাধমূলক এই কর্মকাণ্ড চলছে বহুদিন ধরেই। রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহারের কারণে ধরাছোঁয়ার বাইরেই থাকছে অর্থ পাচারকারীরা। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পরও অব্যাহত আছে এই কার্যক্রম। বিশ্লেষকদের দাবি, ক্ষমতা বদলের পরও প্রভাবশালীদের কেউ কেউ সম্পদ গড়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিভিন্ন দেশে। সাবেক এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও আমলারা অবৈধ সম্পদ বিক্রি করে হুন্ডিতে নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। বিদেশের বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার হিড়িক পড়েছে। যারা দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করেছে, তারা এই টাকাগুলোকে রেখেছে। এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নেই। যারা দায়িত্বে আছেন, বিএফআইইউ, আপনার দুদক, এনবিআর, তারপরে সিআইডি, তাদের এইগুলো অনুসন্ধান করা উচিত। তথ্য বলছে 2023 সালেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিল 18 বিলিয়ন সুইস ফ্রা। 2024 সালে তা এক লাফে পৌঁছেছে 589.54 মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় 8,972 কোটি টাকা। এই অর্থনীতিবিদ বলেন, সরকার পরিবর্তন হলেও পাচার কমেনি, বরং নতুন করে পাচারকারীর সংখ্যা বেড়েছে। বিগত সরকারের সময় যে অর্থ পাচার হয়েছে সেটি তো কাগজে কলমে বহুবার প্রমাণ এসছে, কিন্তু সেই প্রবণতাটা কিন্তু এখনো অব্যাহত আছে। কেননা এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে এই সময়কালে এটা কমে যাবে। সুতরাং যে সময়কাল বলা হচ্ছে 2024-এর, সেই সময়কালের একটা অংশে অন্যান্যরাও যে সেখানে অর্থ রাখছেন না, এটি বলা যাবে না। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয় 17,345টি। 2022-23-এ এই সংখ্যা ছিল 14,106টি। আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130টি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 79% বেশি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনি চুক্তি প্রয়োজন, তা না হলে পাচারকারীদের চিহ্নিত করা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস নামে যে একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে দেশ থেকে, বাংলাদেশ থেকে অন্য পৃথিবীর অন্য যে কোনো দেশে যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ট্রানজ্যাকশন সম্পর্কে যে তথ্য, যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার অ্যাকাউন্ট থেকে কত টাকা, কয় তারিখে, কতটার সময় এই লেনদেনগুলো হচ্ছে, সেটির তথ্য অটোমেটিক্যালি প্রিজার্ভ হয়ে সংশ্লিষ্ট আইন প্রকাশ সংস্থা, বাংলাদেশের ক্ষেত্রে BFIU হাতে সেই তথ্য অ্যাভেলেবল থাকার কথা। এটা যদি করা যেত, তাহলে কিন্তু সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা জানতে পারতাম। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। তবে জব্দ হয়েছে 1.5 সহস্রাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে পাওয়া গেছে 22,500 কোটি টাকা মূল্যের অর্থ ও শেয়ার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শেয়ার বাজারে যুক্ত না হলে বহুজাতিক কোম্পানির কর বাড়ানোর দাবি। বহুজাতিক যেসব কোম্পানি দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে না, সেগুলোর উপর আয়কর বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করার বিকল্প নেই। এদিকে এ খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যৌথভাবে টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে এই আলোচনা সভা। যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সহ এ খাতে সংশ্লিষ্টরা। আলোচকরা বলেন, শেয়ার বাজারের গতি ফেরাতে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই। আইসিবিকে বছরে 960 কোটি টাকা সুদ দিতে হয়। এটা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের। একা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3300 কোটি টাকা নেট প্রফিট করেছে একা, কয়েকটা ব্রাঞ্চ নিয়ে। আর আমার দেশের টপ 4 ব্যাংক টুগেদার 3000 করেছে। তো সেটাকে ইউ আর কিপিং আউটসাইড দ্য স্টক মার্কেট লিস্টিং। মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন, আমাদেরও কিন্তু নতুন ইনভেস্টমেন্ট, এখন টাকা যদি না লাগে তাহলে এখন নতুন কোম্পানিতে মানে যাওয়ার তো কোনো মানে মার্কেট থেকে এই টাকাটা রিস্ক করার তো কোনো যুক্তি নেই। এ সময় বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, এ খাতের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এদিকে সংকট সমাধানে আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। যেটা সমস্যা হয় পলিসি মেকিং এ, আমি কেন এগুলি বলতেছি, এগুলি কিন্তু আমাদের পার্সপেক্টিভে থাকা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট বেস্ট সলিউশন। এটা আমাদের জানা আছে যে কোনো মার্কেটে ডিসটরশন থাকবে না, এটা হচ্ছে ফার্স্ট বেস্ট। বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না, বাজারকে ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটাকে সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা। এছাড়া দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। গভর্নেন্সের এরিয়াটা ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চতুর্থ ও পঞ্চম কিস্তির 130 কোটি মার্কিন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে মুদ্রার গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে 27.31 বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই অর্থ যোগ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। IMF এর চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির 2 কিস্তির অর্থ একসাথে পেল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ 22.25 বিলিয়ন ডলার। এর বাহিরে ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় 17 বিলিয়ন। এর আগে স্থানীয় সময়ে সোমবার ওয়াশিংটনে IMF এর প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশকে দেয়া ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রতিবেদন উপস্থাপন করে তা অনুমোদন করে সংস্থাটি। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।